অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গার্ডিয়ানরা সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান সেশনে হাসান স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভকামনা রইল। আশা করি তোমরা সবাই জেএসসির প্রিপারেশন নিয়মিতভাবে নিয়ে যাচ্ছ। তারই পাশাপাশি আমি প্রায় তোমাদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে তেমনই একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেমন কি আমরা অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আমরা ইতিমধ্যেই রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার যে রাসায়নিক বিক্রিয়া, সে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা আলোচনা শেষ করেছি। আজকে দেখো, এবং আমি তোমাদেরকে একটি কাজও দিয়েছিলাম। কাজটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম আমি তোমাদেরকে। আশা করি সেটা করে ফেলেছো সবাই এবং ওই অনুসারেই তোমরা কাজ করবে। আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন এবং নমুনা উত্তর নিয়ে কথা বলবো। সৃজনশীল প্রশ্ন এবং নমুনা উত্তর। প্রথমে আমরা যাব সৃজনশীল প্রশ্নটা। দেখো, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এটা। এই সৃজনশীলটা বহুবার আমরা স্কুল পর্যায়ে এবং জেএসসিতে মাঝে মধ্যে এসে থাকে একই টাইপের। তো কিছুটা ভিন্ন টাইপের হলেও তোমরা এই সৃজনশীলটা খুব ভালোভাবে পড়বে, কারণটা এর সাথে সংযুক্ত হয় অন্যান্য সৃজনশীলের অংশটাও। তো সবাই আমরা প্রশ্নটা আগে প্রথমে খেয়াল করি। দেখো, একটি চিত্র দিয়েছি, চিত্রের একটা অংশকে চিহ্নিত করেছি এ। এখন লক্ষ্য করো, ক নম্বর প্রশ্ন কি? লেবুর রসে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই সৃজনশীল সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করেছো, কারণ তোমরা ক্লাস 6-এ সৃজনশীল পড়েছো, 7-এ সৃজনশীল পড়েছো, 8-এ সৃজনশীল পড়েছো। তারপরেও তোমাদের সৃজনশীল নিয়ে যদিও অনেক ঝামেলা হয়ে থাকে, সেই ঝামেলাগুলো কমানোর জন্যই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। তোমরা সবাই লক্ষ্য রাখবে যেন সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় বিজ্ঞানের ক্ষেত্রে, অন্তত পক্ষে বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নগুলোর কিভাবে উত্তর করতে হয় সেই নমুনা উত্তরগুলো নিয়েই কথা বলবো আজকে। দেখো, প্রথমে ক নম্বর হচ্ছে লেবুর রসে কোন অ্যাসিড থাকে, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে খ নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে পানি ঘোলা হয় কেন? তারপরে গ নম্বর প্রশ্ন এ চিহ্নিত কোষটির গঠন বর্ণনা করো। তারপরে এ চিহ্নিত কোষটির গঠন বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা সম্ভব। এটি একটি কমপ্লিট সৃজনশীল। দেখো, আমরা এই সৃজনশীলটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই দেখো যে সৃজনশীলটার উত্তরে এখানে দেখো এ চিহ্নিত অংশটা কি? এ চিহ্নিত অংশটা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি। এ চিহ্নিত অংশটা কি? একটি ব্যাটারি বা একটি শুষ্ক কোষ। এ চিহ্নিত অংশটি একটি শুষ্ক কোষ। তাহলে আমরা শুষ্ক কোষের গঠন বর্ণনা করব। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। তাও আবার কোনটার আলোকে? এইটার আলোকে। তবে আমরা এইটার আলোকে দিলেও আমরা আরো কিছু বিষয় এখান থেকে শিখে নিব, ঠিক আছে? তাহলে কোনটার আলোকে? দেখো, চিত্রের আলোকে যৌক্তিকতা বিশ্লেষণ করো, অর্থাৎ চিত্রের আলোকে আমরা বিশ্লেষণ করব যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। আমরা উদ্দীপকটা দেখলে দেখব যে এখানে ব্যাটারিতে যে সকল পদার্থগুলো থাকে আমরা মনে হয় ইতিমধ্যে শিখে ফেলেছি। ব্যাটারিতে যে পদার্থগুলো থাকে তার মধ্যে রয়েছে কি কি? যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো থাকে, সেই রাসায়নিক পদার্থগুলো বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে। বিদ্যুৎ শক্তি, এটা হচ্ছে একটা কি? বাল্বটা বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে সেখানে আলোক শক্তি এবং তাপ শক্তিতে পরিণত হবে। তো আমরা দেখব আসলে পুরা কমপ্লিট ঘটনাগুলো। প্রথমে আমরা আসব জ্ঞানমূলক প্রশ্ন। দেখো যে লেবুর রসে কোন অ্যাসিড থাকে? আমরা দেখো 2 নং প্রশ্নের উত্তর ক নম্বরে দেখো লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। এইভাবে কমপ্লিট সেন্টেন্স দিয়ে উত্তর করব। খ নম্বর প্রশ্ন ছিল, আবার একটু ব্যাকে যাই। দেখো যে
নম্বর প্রশ্নটা ছিল চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে পানি ঘোলা হয় কেন? চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে পানি ঘোলা হয় কেন? আমরা নম্বর প্রশ্নটা একটু দেখব। দেখো, চুনের পানি একটি ক্ষারক। আমরা জানি যে চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। চুনের পানি একটি ক্ষারক, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। দেখো এখানে সংজ্ঞা দিয়েছি, এরপরে এই অনুধাবনমূলক অংশটা লিখতে হবে। যেমন দেখো যে অনুধাবনমূলক অংশে আমরা কি কি লিখেছি? চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুন ক্যালসিয়াম অক্সাইড পানিতে মিশ্রিত করলে তা বিক্রিয়া করে তৈরি করে চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটি হচ্ছে চুনের পানি। এখন দেখো, আমাদের প্রশ্ন ছিল যে চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয় কেন? আমরা জানি যে দেখো যে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে কুইকলাইম নামে পরিচিত। উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? কুইকলাইম বলা হয়। দেখো, উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কুইকলাইম নামে পরিচিত। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়। অর্থাৎ কেন বললাম এখানে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়? তোমরা যদি চুনের মধ্যে পানি দিলে পরে তখন দেখবে যে পাত্রে চুনের মধ্যে পানি দিবে সেই পাত্রে প্রচুর গরম হয়ে গেছে। এ থেকে বোঝা যায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়ে থাকে। তাহলে লক্ষ্য করো যে আমরা উৎপন্ন এখানে কি বললাম যে এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়। এভাবে উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি নিঃশ্বাস বায়ু, অর্থাৎ আমরা যদি একটা স্ট্র দিয়ে সেই চুনের পানির মধ্যে নিঃশ্বাস বায়ু ত্যাগ করি, একটা স্ট্র দিয়ে যদি চুনের পানির মধ্যে নিঃশ্বাস বায়ু ত্যাগ করি, তাহলে দেখা যাবে যে সেই চুনের পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে এভাবে উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে নিঃশ্বাস বায়ু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর তৈরি করে, ফলে চুনের পানি ঘোলা হয়। বিক্রিয়াটি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট। আরও একটু লক্ষ্য করো যে তাহলে চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ঘোলা হয় কেন? তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর তো হচ্ছে কি সাদা বর্ণের, ফলে দেখো যে এটা পানির সাথে মিশ্রিত হয় না। তো এখন তুমি লক্ষ্য করো যে আমরা যখন চুনের পানি কিন্তু বর্ণহীন, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তখন কি করতেছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন তুমি নিঃশ্বাস বায়ু ত্যাগ করতেছে, আমরা জানি যে নিঃশ্বাস বায়ুতে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? প্রায় 4% কার্বন ডাইঅক্সাইড। ফলে নিঃশ্বাস বায়ু আমরা স্ট্র দিয়ে যদি ফু দিই, এইরকম নিঃশ্বাস নিয়ে তারপর যখন শ্বাসটা ফেলবো তখন সেটাকে যদি আমরা নাক দিয়ে না ফেলে যদি মুখ দিয়ে স্ট্র দিয়ে ওই চুনের পানির মধ্যে দিই, তাহলে দেখবো যে চুনের পানি ঘোলা হয়ে গেছে। এর কারণটা কি? চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করতেছে ক্যালসিয়াম কার্বনেট। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ঘোলা হয় কেন। তৃতীয় প্রশ্ন ছিল, দেখো যে তৃতীয় প্রশ্নটা ছিল হচ্ছে কি, আবার একটু ব্যাকে যাই। দেখো যে তৃতীয় প্রশ্নটা ছিল এ চিহ্নিত কোষটির গঠন বর্ণনা করো। এ চিহ্নিত কোষটি কি? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছে এ চিহ্নিত কোষটি কি? শুষ্ক কোষ। আমরা দেখো শুষ্ক কোষের গঠন প্রণালীতে যাব। শুষ্ক কোষের গঠন প্রণালী, এ চিহ্নিত কোষটি হচ্ছে কি? শুষ্ক কোষ তোমরা নিশ্চয়ই ব্যবহার করেছো, যেমন পেন্সিল ব্যাটারি, তারপর একটু মোটা সাইজের ব্যাটারি বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই ব্যাটারিগুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি? যেমন দেখো টর্চ লাইট, তারপরে যে রিমোটে বা পূর্বে যে লাইটগুলো ব্যবহার করা হতো, টর্চ লাইটগুলো, সেই সব লাইটগুলোতে এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখো যে আমরা যে টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি, সেগুলো ড্রাই সেল বা শুষ্ক কোষ। বুঝতে পারতেছি তাহলে যে আমরা টর্চ লাইট বা বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি, এগুলোই ড্রাই সেল বা শুষ্ক কোষ। এবার আসি শুষ্ক কোষের গঠন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জিএসসি পরীক্ষায় বারবার এসেছে কি, যে
শুষ্ক কোষের গঠন। আমরা দেখি শুষ্ক কোষের গঠনের মধ্যে কি কি রয়েছে। শুষ্ক কোষ তো তোমরা দেখেছই নিশ্চয়ই। দেখো যে তোমরা হচ্ছে রিমোটের মধ্যে যে ছোট ছোট ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে শুষ্ক কোষ। তারপর আমরা আরেকটি ব্যাটারি দেখতে পারি। আমরা যেমন তোমরা দেখো এটি একটি শুষ্ক কোষ। শুষ্ক কোষ অর্থাৎ এই শুষ্ক কোষে কি কি থাকে একটু খেয়াল করব। শুষ্ক কোষটা একটু লক্ষ্য করবে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার মধ্যে ব্যবহার করা হয়েছে চিকন ব্যাটারি, কিন্তু এই শুষ্ক কোষগুলো এর থেকেও মোটা হয়ে থাকে, এর থেকে মোটাও হয়ে থাকে, আবার এরকম বা এর থেকে আরও মোটা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে শুষ্ক কোষ। দেখো শুষ্ক কোষের গঠন, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ শুষ্ক কোষের এই কোষের ভিতরে কি কি দেয়া থাকে, এর ভিতরে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে পানি যোগ করে পেস্ট তৈরি করা হয়। অর্থাৎ পেস্ট বলতে আমরা যে দাঁত ব্রাশ করি যেরকম হালকা কি যে তোমার হচ্ছে একটু নরম, কিন্তু ধরো যেটা আমরা বলে থাকি সেমি সলিড বা অর্ধকঠিন, সেরকম টাইপের পেস্ট তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই পেস্ট তৈরিতে ব্যবহার করা হয় কি অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণে পানি যোগ করতে হবে। পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করতে হবে। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির, অর্থাৎ প্রথমত দেখো যে এই ব্যাটারিটা তোমরা যখন দেখতেছো লক্ষ্য করো যে এই ব্যাটারির উপরে একটা কাগজ মারা রয়েছে, এই ব্যাটারির উপরে একটা কাগজ দেয়া রয়েছে, আর সেই কাগজের নিচেই থাকে একটা প্রথমত যে একটা হচ্ছে কি যে দস্তার চোঙ বা দস্তার কৌটা। এই দস্তার কৌটার মধ্যে আর কি করা হয়, ওই যে আমরা লেই তৈরি করলাম সেই লেইটা প্রথমে কি করা হয় দস্তার কৌটার মধ্যে দেওয়া হয়। বুঝতে পারি লেইটা কি করা হয়, লেইটা হচ্ছে দস্তার যে কৌটা সেই কৌটার মধ্যে লেইটা দেওয়া হয়। এরপরে কি তাহলে দেখো যে এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙ এর মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো থাকে। কার্বন দণ্ডটাই যে এইটা, যেটা দেখো যে তোমরা একটু লক্ষ্য করো, যেটা টুপি পরানো আছে, এই টুপি পরানো এই চিকুন অংশটা এটা কার্বন দণ্ড, এবং চিকুন কার্বন দণ্ড তোমরা জানো যে কয়লার অংশ, একটু লক্ষ্য করবে এটা হচ্ছে কার্বন দণ্ড। তো কার্বন দণ্ডটা দেখো যে কার্বন দণ্ডটা হচ্ছে তোমার কি যে কয়লার কি যে তোমার হচ্ছে চিকুন, এটাকে কি করা হয় প্রথমত কার্বন দণ্ডটাকে তোমার হচ্ছে কি এর ভিতরে ওই যে আমরা পেস্ট দিলাম সেই পেস্টের ভিতরে কার্বন দণ্ডটাকে ঢুকিয়ে দেওয়া হয়। এমনভাবে ঢোকানো হয় যেন এই যে পিছন সাইড, এই যে আমরা পিছনের সাইডটা দেখতেছি, এই পিছন সাইডটাকে যেন স্পর্শ না করে সেইভাবে। অর্থাৎ দেখো যে তাহলে এই মিশ্রণটিকে সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি, এই যে দেখো তোমাদেরকে দেখালাম, কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি বসানো থাকে, বুঝতে পারি। এরপরে দেখো যে একটু খেয়াল করো, আমরা ইতিমধ্যে এই ব্যাটারিটার সাথে এই ব্যাটারির তুলনা করে দেখো সেম টাইপের, এটা হচ্ছে কার্বন দণ্ড, এটা কার্বন দণ্ড। তারপরে এই যে দাগ দেখাচ্ছি এটা হচ্ছে তোমার দস্তার চোঙ, এই মোটা এই অংশটাকে বলতেছি দস্তার চোঙ বা দস্তার পাত্র। তারপরে এর ভিতরে দেওয়া হয়েছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ। অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ। এবং দেখো যে কার্বন দণ্ড ঢুকানোর পরে এমনভাবে ঢুকানো হয়েছে যেন দস্তার চোঙকে স্পর্শ না করে সেই রকমভাবে ঢুকানো হয়েছে। তারপরে কি উপরে হচ্ছে এই কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি বসানো হয়েছে। সবাই যখন এই প্রশ্নের উত্তর করব তখন অবশ্যই এইটার চিত্র আমরা দিব। শুষ্ক কোষের উপরের অংশে কার্বন দণ্ডের চারপাশে, এখন দেখো এই যে কার্বন দণ্ডের চারপাশে কিন্তু একটু ফাঁকা জায়গা থেকে গেল, অর্থাৎ এটা ঢুকানো হলো, প্রথমে দেখা গেলো যে কার্বন দণ্ড ঢুকানো হলো উপরের অংশ, কিন্তু কারণ আমরা তো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এগুলোর পেস্ট ঢুকিয়েছি, ফলে উপরে কিন্তু একটু ফাঁকা জায়গা থাকলো। সেই ফাঁকা জায়গা দেখো পিস মানে যেমন ধরো যে পিস তোমরা চেনো কিনা, এই যে পিস ঢালার রাস্তা তৈরি করার জন্য
পিচ ঢালা রাস্তা তৈরি করার জন্য হচ্ছে কি পাথরের সাথে পিচ গলিয়ে পাথরকে আটকিয়ে তোমার রাস্তা তৈরি করা হয়। এটা হচ্ছে পিচ ঢালা রাস্তা। তোমরা নিশ্চয়ই যারা রাস্তা তৈরি করে দেখেছো তারা বুঝবে। ওই পিচ কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শক্ত। ওই পিচকে একটু তাপ দিয়ে গলিয়ে তার উপরে উপরে দিয়ে দিতে হবে। অর্থাৎ পিচের অথবা নাও অনেক ক্ষেত্রে কি যে তোমার হচ্ছে গলানোর দরকারও হয় না, পিচটা এমনিতেই নরম থাকে, উপরে দিয়ে আস্তরণ দিয়ে ঢেকে দিয়ে হয়। দস্তার চংটিকে একটি শক্ত কাগজ দিয়ে, এইবার খেয়াল করো, এইটাকে আমরা কি করেছি, উপরে এই যে টিনকো লেখা রয়েছে, এইটা আসলে টিনকো লেখা রয়েছে একটা কাগজের উপর, একটা কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি দস্তার চংটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়। এখানে দস্তার চং হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড। অর্থাৎ এই যে দস্তার চং বা জিঙ্কের যে পাত্র, জিঙ্কের যে পাত্র বা জিঙ্কের যে কোটা, সেই জিঙ্কের কোটা বা দস্তার চংটা কি অ্যানোড হিসেবে কাজ করে। অর্থাৎ কি যে তোমার ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে, এবং কার্বন দণ্ডটি ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ কি হচ্ছে যে কিসের যে শুষ্ক কোষের গঠন। তাহলে আবার একটু রিপিট করে দেখো, শুষ্ক কোষের গঠন, এই কোষটি হচ্ছে শুষ্ক কোষ। তারপর কোথায় কোথায় ব্যবহার করা হয় গঠনের মধ্যে আমরা দেখলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠকয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণে পানি যোগ করে সেটাকে মিশ্রিত করে পেস্ট তৈরি করা হয়। এই পেস্টটাকে কি করা হয়, এই পেস্টটাকে তোমার কি দস্তার চোঙের মধ্যে দেওয়া হয়। দস্তার চোঙের মধ্যে দেওয়ার পরে দস্তার চোঙের মধ্যে দেওয়া হয়। এরপরে কি যে একটি কার্বন দণ্ডকে এমনভাবে ঢুকানো হয় যেন দস্তার চোঙটাকে স্পর্শ না করে। অতঃপর কি করা হয় যে হচ্ছে তোমার কার্বন দণ্ডের উপরে একটা ধাতব টুপি বসানো হয়, আর দস্তার চোঙের উপরে হচ্ছে তোমার কি যে দস্তার চোঙের উপরে একটি কাগজ দেওয়া হয়। তার পূর্বে কি করতে হয় যে উপরের দিকে অর্থাৎ কার্বন দণ্ডের চারিপাশে কিছু জায়গা ফাঁকা থাকে, সেই জায়গা পিচ দিয়ে ঢেকে দিতে হয়। তারপরে অতঃপর কি উপরে দস্তার চোঙের উপরে একটি কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিলে একটি শুষ্ক কোষ তৈরি হলো। এই শুষ্ক কোষের কার্বন দণ্ডটি ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে বা ক্যাথোড হিসেবে কাজ করে, এবং দস্তার চোঙটি ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে বা অ্যানোড হিসেবে কাজ করে। বুঝতে পেরেছি। এরপরে আমাদের চতুর্থ প্রশ্ন ছিল কি, আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন। তোমাদের কি মনে আছে? আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নটা ছিল হচ্ছে যে তোমার হচ্ছে কি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। আর এই অংশটাকে আমাদের আলোচনায় নিয়ে আসবো কোনটার ভিত্তিতে? আমরা অর্থাৎ চিত্রে যে ব্যাটারি দেখেছিলাম সে ব্যাটারি এবং ওখানে যে পরিবর্তন ঘটতেছে, অর্থাৎ কোন পরিবর্তন, আমরা আরেকটু ব্যাক গিয়ে দেখে আসি কোন পরিবর্তনটা। অর্থাৎ এখানে দেখি যে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব, এবং কিভাবে রূপান্তরিত হলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে সেটা আসবে হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন, অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয়ে থাকে। আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাব যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয়। প্রথমে দেখো, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে থাকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে থাকে, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। রাসায়নিক বিক্রিয়ায় কি শক্তির রূপান্তর হয়ে থাকে। কোনো বিক্রিয়ায় তাপ নির্গত হয়, আবার কোনো বিক্রিয়ায় তাপ শক্তি গৃহীত হয়। অর্থাৎ আমরা দেখি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ নির্গত হয়, আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি গৃহীত হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। বুঝতে পারতেছি। যেমন আমরা খ নম্বর প্রশ্ন আলোচনার সময় বললাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অর্থাৎ চুনের মধ্যে যদি পানি দেওয়া হয়
তাহলে তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। যেমন দেখো যে একটি মোম একটি রাসায়নিক বস্তু। একটি মোম হচ্ছে একটি রাসায়নিক বস্তু। একে যখন পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারতেছি? তাহলে মোমকে যখন আমরা পুড়াইলে পরে আমরা দেখি যে সেখানে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে এখানে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তি এই দুই প্রকার শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। আবার একইভাবে আমরা দেখি গ্যাসের চুলায় গ্যাস জ্বালালে গ্যাসের সঞ্চিত থাকে কি রাসায়নিক শক্তি। আমরা জানি যে আমরা যে গ্যাসগুলো ব্যবহার করি এই গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন গ্যাসে অর্থাৎ আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি তাতে দেখা যায় প্রায় 70 থেকে 90% মতো মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসগুলো কি? মিথেন একটি রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ থাকে কি? রাসায়নিক শক্তি। সেটা পরিবর্তিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন যে গ্যাস জ্বালানো হয় তখন সেটা তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং সেটাকে ব্যবহার করে আমরা রান্নাবান্না বা অন্যান্য বিভিন্ন প্রকার কাজগুলো করে থাকি। তাহলে দেখো উভয় ক্ষেত্রেই দেখো যে পরিমাণ রাসায়নিক শক্তি ব্যবহৃত হয় ঠিক সেই পরিমাণ তাপ এবং আলোক শক্তিতে পরিণত হয়। বুঝতে পারতেছি? উভয় ক্ষেত্রে যে পরিমাণ রাসায়নিক শক্তি ব্যবহৃত হয় সেই পরিমাণ তাপ এবং আলোক শক্তিতে পরিণত হয়। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটা আমার গেল হচ্ছে অনুধাবন। এরপরে আমরা দেখো প্রয়োগের অংশে একটু দেখো আমরা আসি। দেখো শুষ্ক কোষের আমাদের আলোচনার বিষয় ছিল যে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে হবে কি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। প্রথমে আসি, দেখো শুষ্ক কোষের রাসায়নিক শক্তি প্রথমে বিদ্যুৎ শক্তি এবং পরবর্তীতে তা তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। শুষ্ক কোষে যে রাসায়নিক পদার্থের মধ্যে কি থাকে? রাসায়নিক পদার্থের মধ্যে আমরা দেখেছি যে সেখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঠকয়লার গুঁড়া, তারপরে তোমার জিঙ্ক, এই যে বিভিন্ন প্রকার পদার্থ, এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক শক্তিগুলো পরবর্তীতে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। শুষ্ক কোষে বর্তনী সংযোগ করলে, বর্তনী মানে বুঝতে পারছো, শুষ্ক কোষে তার দিয়ে অন্য কোনো বাল্ব বা কোনো যন্ত্র চালালে তখন সেটাকে বলা হয় বর্তনী পূর্ণ করা। বর্তনী সংযোগ করলে শুষ্ক কোষের রাসায়নিক পরিবর্তন নিম্নরূপ ঘটে। কি ঘটে একটু লক্ষ্য করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে নিম্নোক্ত পরিবর্তন হয়। যেমন অ্যানোড তোমাদের নিশ্চয়ই মনে আছে। অ্যানোড কোনটা? অ্যানোড হচ্ছে জিঙ্কের কৌটা, তাই না? অ্যানোড, দেখো যে অ্যানোডে দুটি ইলেকট্রন ত্যাগ হয়, অর্থাৎ জিঙ্ক 2+ আয়নে পরিণত। অর্থাৎ জিঙ্কগুলো কি হয়? অ্যানোডে যে জিঙ্কের কোটা থেকে জিঙ্ক পরমাণু ভেঙে জিঙ্ক 2+ আয়ন এবং 2টা করে ইলেকট্রন নির্গত হয়। এই নির্গত ইলেকট্রন কি করা হয়? দেখো অ্যানোডে উৎপন্ন 2টি ইলেকট্রন তারের মধ্যে দিয়ে যে নির্গত ইলেকট্রন অ্যানোডে উৎপন্ন, অর্থাৎ এই যে আমরা যদি দেখি যে যদি মনে করো যে ভিতরে দস্তার কৌটায় যখন ইলেকট্রন নির্গত হবে সেই ইলেকট্রন তোমরা তো জানোই যে ব্যাটারির এই প্রান্তে একটা তার যুক্ত হয়, এই প্রান্তে একটা তার যুক্ত হয়ে এরকম ঘুরে ব্যাটারির তোমার কি যে বাল্ব সংযুক্ত হয় বা অন্য কোনো যন্ত্র যখন সংযুক্ত করে থাকি। অর্থাৎ কি সেই ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন দুইটা এই দিক দিয়ে, অর্থাৎ কি পিছনের দিক দিয়ে ব্যাটারির, যেটা কি নেগেটিভ সাইড বলতেছি, যে অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রন দুইটা কোন দিকে চলে যায়? তারের মধ্যে দিয়ে কার্বন দণ্ডের দিকে চলে আসে। এবং কার্বন দণ্ডে ইলেকট্রন দুটি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত। কার্বন দণ্ডের ওইখানে চারিদিকে কি রয়েছে মনে আছে? কার্বন দণ্ডের চারিদিকে আমরা দিয়েছিলাম কি, যেটা হচ্ছে ওই যে আমরা দিয়েছিলাম হচ্ছে তোমার কি যে জিঙ্কের কোটার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঠকয়লার গুঁড়ার পেস্ট দিয়েছিলাম। সেই পেস্টগুলোর মধ্যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4+ আয়ন পরিণত হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই ইলেকট্রন দুটো গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নগুলো অ্যামোনিয়ায় পরিণত হয়। অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়ায় পরিণত হয়, অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। আর ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করেছিলাম সেটা ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। সম্পূর্ণ বিক্রিয়াটা দেখো তাহলে ক্যাথোডে কি ঘটে? অর্থাৎ কার্বন দণ্ডের কাছে ঘটে কি অ্যামোনিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন হচ্ছে
দস্তার চোঙ থেকে এসেছিল, সেই দুইটা ইলেকট্রন, দেখো সেই দুইটা ইলেকট্রন কি করতেছে, যে এখানে গৃহীত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি করতেছে এবং পানি উৎপন্ন হচ্ছে। বুঝতে পারি? দেখো ডাইসেলের অ্যানোড এবং ক্যাথোডের প্রান্তকে যদি বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তের সাথে যুক্ত করা হয়, তখন ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়। বুঝতে পারতেছি? ডাইসেলের অ্যানোড ও ক্যাথোড প্রান্তকে যদি বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তে যুক্ত করা হয়, তখন ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হয়। বুঝতে পারতেছি? অর্থাৎ ওই যে ইলেকট্রনের প্রবাহ, তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে শিখেছ, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে বিপরীতমুখী যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তার মানে এইখানে ইলেকট্রন যখন প্রবাহিত হচ্ছে তখন বিদ্যুতের সৃষ্টি হয়ে থাকে বা বিদ্যুতের উৎপত্তি হয়ে থাকে। একই রকমভাবে দেখো বিদ্যুতের উৎপাদন হয়, তাহলে যেখানে বিদ্যুৎ প্রয়োজন হয় সেখানে ডাইসেল সংযুক্ত করলেই উল্লেখিত বিক্রিয়াসমূহ সংঘটিত হবে এবং আমরা বিদ্যুৎ শক্তি পাব। বুঝতে পারতেছি? তাহলে সেখানেই সংযোগ করলে উল্লেখিত বিক্রিয়াগুলো সংঘটিত হবে এবং আমরা বিদ্যুৎ শক্তি পাব। বুঝতে পেরেছে সবাই? তাহলে এরপরে দেখো পরের অংশ একটু যাই, যে খেয়াল করো এইখানে আমরা সেই চিত্রটা এনেছি যে ব্যাটারি, তারপরে এই দিক থেকে একটা তার সংযোগ দিয়েছি, এই দিক থেকে একটা তার সংযোগ দিয়েছি। দেখো যে আমরা বলেছিলাম এই যে তোমার হচ্ছে এই দিক থেকে ইলেকট্রন এই দিকে পরিবাহিত হবে, ফলে এই দিক থেকে ইলেকট্রন যখন এই দিকে প্রবাহিত হবে তখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, আর সেই বিদ্যুৎ শক্তি এই বাল্বটাকে জ্বালিয়ে ফেলবে। ফলে এইভাবে দেখো যে যেই পরিমাণ রাসায়নিক শক্তি ব্যবহৃত হবে ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, সেই পরিমাণ তাপ কি যে তোমার বাল্বে সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হবে। বুঝতে পারি? তাহলে দেখো সর্বশেষ আমরা আসলাম কি, অর্থাৎ বর্তনী তৈরির ফলে বাল্ব জ্বলে উঠেছে। চিত্রটা আমরা এই স্থানে ব্যবহার করব, যতটুকু লিখেছি এরপরে চিত্রটা এই স্থানে ব্যবহার করব। এবং দেখো যে অর্থাৎ বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলে উঠেছে এবং তা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। বুঝতেই পারতেছো, কোষের রাসায়নিক শক্তির একটি রূপ হচ্ছে কি আলোক শক্তি। আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত, অর্থাৎ ওই কোষে যে শক্তি ব্যবহার করা হয়েছে সেই কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। বুঝতে পারতেছি? রাসায়নিক পদার্থ অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, দস্তার চোঙ ব্যবহার করেছিলাম, দস্তা, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠকয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে বলা যায় ওই সকল রাসায়নিক পদার্থে সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি উৎপন্ন করেছে। বুঝতে পারি? অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। উপরের পরিবর্তনগুলো থেকে বোঝা যায় শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়ে থাকে। বুঝতে পারি? তাহলে এই অংশ এরপরে দেখো যে তাহলে আমরা দেখলাম আজকে কমপ্লিট একটা সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, প্লাস উত্তরটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা সবাই উত্তরটা সুন্দরভাবে পড়বে, আমার কথাগুলো শুনবে, তারপরে সেগুলোকে খাতায় লিখবে, খাতায় লেখার পরে সেগুলোকে পড়বে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে তোমরা জানাবে, আমি সেই বিষয়গুলো পুনরায় আবার আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।